সুপ্রিয় শিক্ষার্থী, সম্মানিত অভিভাবক, আসসালামু আলাইকুম। আজকে কৃষির ক্লাসে সবাইকে স্বাগত। তো শিক্ষার্থীরা দেখো, আমরা গত কৃষি ক্লাসে আমরা পড়েছি কি ধানের রোগ সম্পর্কে, আর কি ফসল কাটা, মাড়াই ও সংরক্ষণ সম্পর্কে। ঠিক আছে, তাহলে তোমাদেরকে একটা প্রশ্ন করি, ধানের ছত্রাকজনিত একটি রোগের নাম বলো। ভেরি গুড, হ্যাঁ, ব্লাস্ট রোগ। অনেক সুন্দর হয়েছে। আচ্ছা, আরেকটা প্রশ্ন দেখো, আমরা ধান সংরক্ষণের সময় ধানের গোলায় বা যেখানে সংরক্ষণ করব সেখানে আমরা কি রাখতে পারি? ভেরি গুড, নিম, নিশিন্দা আর কি বিষকাঁটালির পাতা রাখতে পারি, তাহলে কি হবে না, ধানে পোকার আক্রমণ হবে না। ঠিক আছে, তাহলে দেখো আজকে আমরা পড়ব কি পাট চাষ। আজকে আমরা পড়ব পাট চাষ। আজকে আমরা পড়ব পাট চাষ। এটা হচ্ছে বইয়ের 200-103 পৃষ্ঠা। তাহলে দেখো আজকে আমরা পাট চাষ পড়ব। পাট চাষের শুরু থেকে আমরা পড়ব, দেখো বাংলাদেশে ব্রহ্মপুত্র, যমুনা, মেঘনা প্রভৃতি নদ নদীর পলিবাহিত উর্বর সমতল ভূমিতে প্রচুর পরিমাণে পাট জন্মে। তাহলে দেখো বাংলাদেশের কোথায়, বাংলাদেশে দেখো বাংলাদেশের ব্রহ্মপুত্র, মেঘনা, যমুনা প্রভৃতি নদ নদীর পলিবাহিত উর্বর সমতল ভূমিতে প্রচুর পরিমাণে পাট জন্মে। তাহলে বাংলাদেশ ছাড়াও ভারত, চীন, জাপান, থাইল্যান্ড, বার্মা, মিশর ও ব্রাজিল প্রভৃতি দেশেও পাট জন্মে। পাটের উপর ভিত্তি করে বাংলাদেশের পাট শিল্প গড়ে উঠেছে। তাহলে দেখো এখানে কোন কোন নদীর নাম আছে, এখানে নদীর নাম আছে কি ব্রহ্মপুত্র, মেঘনা, যমুনা, প্রভৃতি। তাহলে দেখো ব্রহ্মপুত্র, মেঘনা, যমুনা প্রভৃতি নদ নদীর পলিবাহিত উর্বর সমতল ভূমিতে প্রচুর পরিমাণে কি হয়, পাট জন্মে। তারপরে দেখো বাংলাদেশ ছাড়াও আর কোন কোন দেশের কথা এখানে বলা হয়েছে, ভারত, তারপরে ভারত, চীন, জাপান, থাইল্যান্ড, ভারত, চীন, জাপান, থাইল্যান্ড, মিশর ও ব্রাজিল। মিশর ও ব্রাজিল। ব্রাজিল ইত্যাদি
তাহলে দেখো নদীর নামগুলো এখানে কি আছে, ব্রহ্মপুত্র, মেঘনা, যমুনা প্রভৃতি ইত্যাদি নদী কি পলিবাহিত নদ নদীর পলিবাহিত উর্বর সমতল ভূমিতে কি পাট জন্মে। আর বাংলাদেশ ছাড়াও কোন কোন দেশ এখানে আছে, বাংলাদেশ ছাড়াও কি চীন, জাপান, থাইল্যান্ড, মিশর ও ব্রাজিল, এগুলোতে কি আছে, এগুলো দেশেও কি হয়, পাট চাষ হয়। তাহলে দেখো পাটের উপর ভিত্তি করে বাংলাদেশের পাট শিল্প গড়ে উঠেছে, ঠিক আছে। তারপরে দেখো তারপরে কি আছে, তারপরে আছে জমি নির্বাচন। পাট চাষের জন্য আমরা কেমন জমি নির্বাচন করতে পারি, তারপরে আমাদের পয়েন্ট হচ্ছে কি জমি নির্বাচন। দেখো জমি নির্বাচন, জমি নির্বাচনের ক্ষেত্রে আমরা কি বলতে পারি, উর্বর দোআঁশ মাটি পাট চাষের জন্য সবচেয়ে উপযোগী, তবে বেলে ও এঁটেল মাটি ছাড়া সব জমিতেই পাট চাষ করা যায়। তাহলে পাটের জন্য জমি কোনটা উপযোগী, উর্বর দোআঁশ মাটি। উর্বর দোআঁশ মাটি। উর্বর দোআঁশ মাটি পাট চাষের জন্য উপযোগী। আর হচ্ছে আর কোন মাটি বাদ যাবে এখানে, বেলে ও এঁটেল মাটি ছাড়া সব মাটিতেই কি পাট চাষ ভালো হয়। যে জমিতে বর্ষার শেষের দিকে পলি পড়ে সে জমি পাট চাষের জন্য উত্তম। তোষা পাট উঁচু জমিতে এবং দেশি পাট উঁচু ও নিচু দুই ধরনের জমিতেই কি চাষ করা যায়। তাহলে দেখো চাষ উপযোগী পাটের জাত সমূহ, তাহলে আরেকটা কি আমাদের পাটের জাত। পাটের জাত। দেখো পাটের জাতের মধ্যে কি কি আছে, প্রত্যেকটি ফসলের এমন অনেক জাত আছে যেগুলোর মধ্যে ফলনশীলতা, পরিবেশগত উপযোগিতা, পোকা ও রোগবালাই প্রতিরোধ ক্ষমতা, আর কি দৈহিক বৈশিষ্ট্য, আকার আকৃতি ও বর্ণ, দৈহিক বৈশিষ্ট্য, পুষ্টিমান, খাদ্যগুণ, প্রক্রিয়াজাতকরণ ইত্যাদি গুণাবলী বিদ্যমান। তাহলে দেখো প্রত্যেক ফসলের এমন অনেক জাত আছে যেগুলোর মধ্যে ফলনশীলতা, পরিবেশগত উপযোগিতা, পোকা ও রোগবালাই প্রতিরোধ ক্ষমতা, দৈহিক বৈশিষ্ট্য, পুষ্টিমান, খাদ্যগুণ, প্রক্রিয়াজাতকরণ ইত্যাদি গুণাবলী বিদ্যমান। তবে একই জাতের সব বৈশিষ্ট্যের সর্বোৎকৃষ্ট সমাবেশ ঘটানো সম্ভব হয় না। প্রতিষ্ঠার পর থেকে এ পর্যন্ত বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট 17টি দেশি, 16টি তোষা বা বগি পাট, 2টি কেনাফ জাত এবং 1টি মেস্তা জাতের পাট উদ্ভাবন করেছে। তাহলে দেখো কি কি আছে, দেশি পাট, দেশি পাট কয়টি, 17টি। তারপরে দেখো তোষা বা বগি পাট, তোষা বা বগি পাট, 16টি। কেনাফ জাত 2টি, কেনাফ জাত 2টি, আর আরেকটা হচ্ছে কি
মেস্তা জাত একটি। তাহলে দেখো পাটের জাতের ভিতরে দেশি পাট 17টি, তোষা বা বগি পাট 16টি, কেনাফ জাত 2টি আর মেস্তা জাত 1টি। এগুলো হচ্ছে কি পাটের জাত। আর BJRI কি বাংলাদেশ জুট রিসার্চ ইনস্টিটিউট। তাহলে দেখো দেশি পাটের জাত সমূহের মধ্যে কি কি থাকছে। দেখো দেশি পাটের জাতসমূহের মধ্যে কি কি থাকছে। CVL 1 সবুজ পাট, CVE 3 আশু পাট, CC 45 জো পাট, D 154 অ্যাটম পাট 38 ইত্যাদি দেশি পাটের জাত। তাহলে দেখো দেশি পাটের জাতসমূহের মধ্যে কি কি থাকছে, একটা উদাহরণ লিখি এখানে। দেশি পাটের জাতের ভিতরে থাকছে কি CVL 1, CVL 1 সবুজ পাট, সবুজ পাট। তারপরে দেখো তারপরে থাকছে কি CVE 3 আশু পাট, আশু পাট। আচ্ছা তারপরে দেখো থাকছে CC 45 জো পাট আর কি D 154 অ্যাটম পাট 38 ইত্যাদি দেশি জাতের পাট। তারপরে দেখো তোষা বা বগি পাটের জাতসমূহ O4, O98, 97 ফাল্গুনী তোষা। তারপরে দেখো তোষা বা বগি পাট, O4, O98, 97 ফাল্গুনী তোষা। ফাল্গুনী তোষা। তারপরে হচ্ছে কি সিজিটা কি চীন সুরা গ্রিন, চীন সুরা গ্রিন, এগুলো হচ্ছে কি তোষা পাট। তারপরে দেখো কেনাফ জাত, কেনাফ জাতের ভিতরে কি কি আছে। কেনাফ জাত কেনাফ জাতের ভিতরে আছে কি কি। কেনাফ জাতের ভিতরে আছে HC2, জলি কেনাফ, জলি কেনাফ। আরেকটা হচ্ছে HC95। তাহলে দেখো কেনাফ জাতের মধ্যে HC2 জলি কেনাফ আর HC95। তারপরে দেখো আর একটা হচ্ছে কি মেস্তা জাত, মেস্তা জাত।
মেস্তা জাতের ভিতরে আছে কি HS24, HS24, এটা কি টানি মেস্তা। টানি মেস্তা। তাহলে দেখো মেস্তা জাতের ভিতরে আছে HS24 টানি মেস্তা। তাহলে এখানে আমরা দেশি পাট পাইছি কতটা বলো তো সোনামণিরা? আচ্ছা, আমরা দেশি পাট পেয়েছি কি 17টা, আর আমরা তোষা বা বগি পাট পেয়েছি কতটা বলো তো শিক্ষার্থীরা? আচ্ছা, আমরা তোষা পাট বা পেয়েছি কি 16টি, আমরা কেনাফ জাত পেয়েছি 2টি, আর মেস্তা জাত পেয়েছি 1টি। ঠিক আছে, এই হলো আমাদের পাটের জাত। তারপরে আছে দেখো জমি চাষ। ফাল্গুন চৈত্র মাসে 2-1 পশলা বৃষ্টি হওয়ার সাথে সাথে পাটের জমি চাষ করতে হয়। রবি ফসল তোলার পরপরই জমি চাষ করা উচিত। 5 থেকে 6টি আড়াআড়ি চাষ ও মই দিয়ে মাটির ঢেলা ভেঙে কি সমান করতে হবে। পাটের বীজ ছোট বলে মাটির দলা ভেঙে মিহি করতে হবে এবং আগাছা থাকলে বা পূর্ববর্তী ফসলের শিকড় উঠিয়ে ফেলতে হবে, নতুবা বীজ আশানুরূপ জন্মাবে না। তারপরে দেখো সার প্রয়োগ। পাটের জমিতে সঠিক সময়ে পরিমাণ মতো জৈব ও রাসায়নিক সার ব্যবহার করে পাটের ফলন সহজেই বৃদ্ধি করা যায়। পাটের জমিতে সঠিক নিয়মে জৈব সার চাষ করলে রাসায়নিক সার পরিমাণে কম লাগবে। আর কি হবে, তবে জমিতে দস্তা ও গন্ধকের অভাব অনুভূত না হলে জিপসাম ও জিঙ্ক সালফেট ব্যবহারের প্রয়োজন নেই। তারপরে দেখো বীজ বপনের 6 থেকে 7 সপ্তাহ পর সার প্রয়োগ। জমি নিড়ানি দিয়ে আগাছামুক্ত করে ও 98-97 জাত বাদে অন্যান্য জাতের বেলায় শতক প্রতি 200 গ্রাম ইউরিয়া এবং ও 98-97 জাতের বেলায় শতক প্রতি 400 গ্রাম ইউরিয়া কিছু পরিমাণ শুকনো মাটির সাথে মিশিয়ে জমিতে ছিটিয়ে দিয়ে বা নিড়ানি সাহায্যে মাটির সাথে মিশিয়ে দিতে হবে। দ্বিতীয়বার ইউরিয়া সার দেওয়ার সময় লক্ষ্য রাখতে হবে যেন গাছের কচি পাতা ও ডগায় প্রয়োগকৃত সার না লাগে। সার প্রয়োগের সময় মাটিতে যেন পর্যাপ্ত রস থাকে। তারপরে দেখো বীজ শোধন। বীজ বপন করার আগে শোধন করা নেওয়া উত্তম। প্রতি কেজি পাট বীজের সাথে রিডোমিল বা ক্যাপ্টেন 75 বালাইনাশক মিশিয়ে বীজ শোধন করে নেওয়া উচিত। ঠিক আছে শিক্ষার্থীরা, তাহলে এবার বলো তো বীজ শোধনের সময় আমরা কি পরিমাণে কীটনাশক ব্যবহার করব? প্রতি কেজি পাট বীজের সাথে আমরা কি কীটনাশক ব্যবহার করব? তাহলে দেখো প্রতি কেজি পাট বীজের সাথে আমরা রিডোমিল বা ক্যাপ্টেন 75% বালাইনাশক কি ব্যবহার করে বীজ শোধন করব। ওকে, সুন্দর হয়েছে। তাহলে দেখো পাটের জাত ও 98-97 এর ক্ষেত্রে শতক প্রতি কত গ্রাম ইউরিয়া মেশাতে হবে? হ্যাঁ ঠিক আছে, 400 গ্রাম। আচ্ছা, তাহলে এবার বলো তো HS24 এটা কি জাত? পাটের কোন জাত? এটা মেস্তা জাত। আর এটা আরেকটা কি নাম আছে? হ্যাঁ, টানি মেস্তা। অনেক সুন্দর হয়েছে, তাহলে তোমরা সুন্দর করে পারছো। তাহলে শিক্ষার্থীরা আমরা আজকে যতটুকু পড়লাম তোমরা নিশ্চয়ই সে পর্যন্ত সবাই বুঝতে পেরেছো? ওকে, ভেরি গুড। তোমরা যখন বুঝতে পেরেছো তাহলে আমরা কি করব এখন বলো তো? আমরা এখন আমাদের হোমওয়ার্কটা নিয়ে নিব। ঠিক আছে? আমরা এখন আমাদের হোমওয়ার্কটা নিব। তাহলে দেখো আমাদের হোমওয়ার্কটা তাহলে কি হচ্ছে? দেখো আমরা তাহলে এখন আমাদের হোমওয়ার্কটা নিয়ে নিই। আমাদের হোমওয়ার্ক হচ্ছে একশো 3 পৃষ্ঠা থেকে
পৃষ্ঠা পর্যন্ত পড়া এবং 15টি এসকিউ প্রশ্ন ও উত্তর তৈরি করা। তৈরি করা। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী, আজকের ক্লাস আমরা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ।